মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। আর গতকাল ধর্ষণ বিরোধী বিল পেশের পর মহিলাদের নাইট ডিউটি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। দেখুন, মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড, রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর মুখোপাধ্যায়, আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, শুধুমাত্র মহিলারা মানে এই কাজের ক্ষেত্রে মহিলাদেরকে বিভাজন করে দেওয়া হলো, কারণ তাদেরকে সুরক্ষা দিতে হবে, যথোপযুক্ত সুরক্ষার বন্দোবস্ত করতে হবে। এতদিন পর্যন্ত তো আমরা জানতাম যে 2021-এর এনসিআরবি রিপোর্ট অনুযায়ী এই কলকাতা সেফেস্ট সিটি। তাহলে মহিলাদের রাতের ডিউটিতে, বিশেষত চিকিৎসকদের মতন এসেনশিয়াল সার্ভিসে কিভাবে আলাদা করা সম্ভব? দেখুন, এটা তো হচ্ছে সকলেই উত্তর দিয়েছে যে আজকে যদি দিনের বেলা রেপ হয় বা সন্ধ্যেবেলা রেপ হয় তো উনি কি বলবেন? দিনের বেলা তো কাজ করতে আসতে হবে না, না সন্ধ্যেবেলায় কাজ করতে আসতে হবে না? ওনার হচ্ছে অপদার্থ পুলিশ, অপদার্থ সিকিউরিটি মহিলাদের সুরক্ষা দিতে পারে না, আর সেইটাকে ঢাকা দেওয়ার জন্য উনি এই সমস্ত বলছেন। ওনার হচ্ছে এই জন্যই আমরা বলেছি যে এই পুলিশ মন্ত্রী বা এই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ নয়, উনি মুখ্যমন্ত্রী, উনি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। সুতরাং ওনার পদত্যাগ চাই। উনি পদত্যাগ না করলে এই অবস্থার কোনো হাল ফিরবে না, সেটাই আমরা প্রথম থেকে বলে আসছি। আর উনি যেগুলো বলছেন এটা হচ্ছে একটা রিগ্রেসিভ অ্যাটিটিউড। ওটা উনি রাজ্যটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন, দেশ সামনে এগোনোর চেষ্টা করছে, উনি রাজ্যটাকে পেছনের দিকে আনছেন যে মহিলারা কাজ করতে পারবে না, মহিলারা রাত্রে বেরোতে পারবে না, তারা সব পর্দানাসীন হয়ে বাড়ির মধ্যে থাকবে নাকি? তো এইটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রেই এখানে প্রোটেস্টটা এসছে। এখানে ডক্টর তিতাস পাল আছেন, উনিও বলবেন। তো ওনার এইগুলো হচ্ছে রাজ্যকে পেছনে নিয়ে যাচ্ছেন, উনি এটা বুঝতে পারছেন না, কারণ উনি অপদার্থ, ওনার পুলিশ অপদার্থ। আমরা এই জায়গায় একবার শুনে নেব গতকাল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর নির্যাতিতার মা বাবা তারা কি বললেন। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না এখানে, তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের মেয়েদের প্রোটেকশন দিতে পারছেন না? দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করব। দেবনারায়ণ বাবু, একেবারে গোড়া কেটে আগায় জল ঢাললে কিছু হবে? মানে নিরাপত্তা দিতে আমরা পারছি না, কোথাও রাজ্য সরকার এই কথাটা স্পষ্টভাবে না বলে বলছে মহিলাদের হয় জোড়ায় জোড়ায় ডিউটি দিন, না হলে তাদেরকে নাইট ডিউটি কম দিন। মানে এভাবে কতদিন শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা চলবে? কারণ এসেনশিয়াল সার্ভিস তো শুধু চিকিৎসকদের নয়, আরো প্রচুর আছে। এরপরও তো বলবেন যে সন্ধে হয়ে গেলে শহরের মহিলারা তারা রাস্তায় বেরোবেনই না, ঘরে থাকুন, কারণ আমরা নিরাপত্তা দিতে চাই না, পারবো না। মুখ্যমন্ত্রী কিন্তু ভাষণে ওটা বলেননি, ঠিক? এখন আমরা যদি মনে করি রাত্রি যারা কাজ করবে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রি সাথী আছে, মহিলারা যারা রাত্রে কাজ করবে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রি সাথী করিয়েছে, যারা করবে অ্যালাউড। তাহলে এতে যদি মনে করা হয় আগের থেকে পরিবর্তিত, ভালো, দ্যাট ইজ গুড। সেটা আরো মুখ্যমন্ত্রী তার থেকে এটা অনেক প্রোগ্রেসিভ। উনি তো খারাপ কিছু অপশনাল, ব্যাপারটা তো অপশনাল। না, কিন্তু তার সঙ্গে আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সুব্রত দা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে অপশনাল, তার মানে সরকারের কোনো নির্দিষ্ট নীতি নেই, কোনো নিয়ম নেই। আমি চাইলে আসতেও পারি, আমি যদি মনে করি আমি সুরক্ষিত নই আমি নাও আসতে পারি। সেখানে আপনার কিন্তু কর্তৃপক্ষ হিসেবে বলার কোনো দায়ও নেই, মানে আপনাকে এটা মানতে হবে। খুবই দুর্ভাগ্যের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এইরকম একটা পুরুষতান্ত্রিক বক্তব্য, যা আজকের সময় ঘৃণিত হওয়া উচিত। 1 2 নম্বর, এই যে বলছেন দেবনারায়ণদা বললেন যে আলাপন বাবুর থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পার্থক্য আছে। আচ্ছা, তাহলে যদি এইরকমই হয় আলাপন বাবুকে দিয়ে বলালেন কেন? চিফ সেক্রেটারি কোথায় ছিল? কোনটা মানবেন লোকে? কোনটা মানবেন? আলাপন বাবুকে তাহলে এই যে খরচা দিয়ে হাতি পোষা হচ্ছে কি কারণে আলাপন বাবুকে
ফলে এইরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ধরুন এরকম যদি হয় যে একজন বাবা মা তার একটাই হচ্ছে গার্ল চাইল্ড আছে, অসুস্থ হয়ে পড়লো, হাসপাতালে নিয়ে যেতে হবে, বাবা মাকে নিয়ে যাবে কে? ওই গার্ল চাইল্ডই নিয়ে যাবে। তো তাহলে সে রাতে বেরোবে না, তাহলে বাবা মাকে নিয়ে হাসপাতালে যাবে না। আসলে এইটা হচ্ছে, আপনারা দেখুন 2011 সালে যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফটাফট হাওয়াই চটির আওয়াজ করতে করতে এসে ভবানীপুর থানা থেকে সমাজ বিরোধীদের ছাড়িয়ে নিয়ে গেল, তখনই তো বার্তা রটি গেল যে সমাজ বিরোধীদের রাজ্য তৈরি হয়েছে পশ্চিমবাংলা। সেই সমাজ বিরোধীদের উনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। উনি বলতেন যে আমি সমাজ বিরোধী নিয়ন্ত্রণ করি, উনি এখন আর পারছেন না। ফলত মহিলাদের রক্ষা করার জন্য আজকে ওনাকে এই রকম কথা বলতে হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যের। অবিলম্বে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার বিপর্যয় যেখানে এসেছে সেখানে তার দায় নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ডক্টর পল, তাহলে আপনারা কি করবেন? মানে আপনাদের জন্য তো এটা একেবারেই অপশনাল করে দেওয়া হলো। যদি সুরক্ষিত মনে করেন তাহলে আসবেন, যদি সুরক্ষিত না মনে করেন তাহলে আসবেন না, কারণ প্রশাসনের কিন্তু কোনো দায় নেই। রাত্রি সাথী অ্যাপের ভরসায় কিন্তু আপনাকে থাকতে হবে যতক্ষণ ডিউটি করবেন। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলতে চাই। স্যার এক্ষুনি বললেন যে অনলি গার্ল চাইল্ড যিনি হবেন, আমি অনলি গার্ল চাইল্ড আমার মা বাবার। তো তার মানে আমি কি 7টার পর মা বাবার যদি কিছু হয় হাসপাতালে বেরোবো না? আমার যদি কোনো বন্ধুর সাথে দেখা করতে হয় আমি যাব না? সেটা তো কখনো হয় না। আর আমি নিট ইউজি দিয়ে ঢুকেছি আরজি করে পড়াশোনা করতে, ওখানে তো কখনো জেন্ডার ডিসক্রিমিনেশনে আমাদের ঢোকানো হয়নি। তুমি মেয়ে বা তুমি ছেলে, তুমি ডাক্তারি পড়তে পারবে, তুমি মনে রাখবে তুমি কিন্তু পড়াশোনাটা 8টা অবধি করবে, তারপরে তুমি বাইরে বেরিয়ে টিউশনে যেতে পারবে না, এরকম কথা কখনো ওঠেনি। জেন্ডার ডিসক্রিমিনেশন কখনো হয়নি। আজকে এটা কেন হবে? রাত্রেবেলা ডিউটি আমরা করব না কেন? আমরা কি সমানভাবে পড়াশোনা করিনি বাকিদের মতন? কেন ডিউটি করব না রাত্রেবেলা? আর আইনের মধ্যে অপশন কি করে আসে? অপশন যেখানে থাকে সেখানে ডিসিপ্লিন কখনো থাকতে পারে না। কারোর মনে হতে পারে আজকে আমি সুরক্ষিত বোধ করছি না, কি বেসিসে সুরক্ষিত বোধ করছে না, আজব ব্যাপার। নাই মনে হতে পারে আজকে আমি সুরক্ষিত বোধ করছি না, ডিউটি করতে যাব না, এটা তো কেউ অজুহাত হিসেবেও ব্যবহার করতে পারে। ডিসিপ্লিন থাকবে না যেখানে অপশন থাকবে। আইন এমন হওয়া উচিত যেখানে স্ট্রিক্ট ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যায়। আমি এটার বেসিসে কি ডিসিপ্লিনারি অ্যাকশন নেব? তাই ডিসিপ্লিন যতক্ষণ না থাকবে আমার মনে হয় না কোনো ল পাস হবে। বা কি আইনকে মিস ইউজ করছেন না সেটাই বা বুঝবে কি করে প্রশাসন? সেটাই বা বুঝবে কি করে? তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থাই বানাবে কি করে? একটা কথাই বলবো যে যতটা আমি জানি এই নিট দিয়ে যারা ঢোকে ডাক্তারিতে তার মধ্যে প্রায় 40% বা তার বেশি হচ্ছে ফিমেল ডাক্তার তৈরি হয়। তাহলে একটা হাসপাতালে যদি 100 জনের মধ্যে 40 জন বা 45 জন যদি মহিলা ডাক্তার থাকে আর তারা যদি কাজ না করে তাহলে তো কাজ না শেখে। ঠিক আছে স্যার, এটা দুটো পয়েন্ট আছে। সেটা হচ্ছে প্রথমত 40% যে ফিমেল ডক্টর আপনি বলছেন এটা 40% হতে পারে, কিন্তু এটা কাউন্টার বেসিসে 40%, কিন্তু রিজার্ভেশনের বেসিসে 40% নয়। যারা নিজেদের ক্ষমতায় ঢুকেছে 40% তারা সেই 40% এখানে পড়ে। আর তারা যদি কাজ না করে, একটা ব্যাচে একটা 40% পপুলেশন কাজ করছে না, তাহলে হাসপাতাল কিভাবে চলবে? আর যেই 40% কাজ করছে না সে যে সত্যিকারের নিরাপত্তা মানে নিরাপত্তার অভাবে কাজ করছে না সেটার তো কোনো প্রুফ থাকবে না। আজকে আমি বলতেই পারি আমি বিকেলে বাড়ি থেকে বেরোবো না, আমার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার আছে, আমি বিকেলে বাড়ি থেকে বেরোবো না, আমি আমার হসপিটাল অথরিটিকে বলে দিলাম আমি সুরক্ষিত বোধ করছি না, বেরোলাম না। কে দেখতে আসছে? এটা তো একটা স্ট্রিক্ট মানে তারপরে কি নিজেদের আমি তো জানি নিজেদের মধ্যে একটা বৈষম্য আসবে। সাপোজ যারা পুরুষ ডাক্তার তারা একেবারে ওভারবোর্ডের মধ্যে থাকবেন, একেবারে পুরুষ ডাক্তাররা ওভারবোর্ডের মধ্যে থাকবেন। এবং সেখানে শাসক দলের অন্দর থেকেই কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে একজন জনপ্রতিনিধি তিনি সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতি করছেন। এমন নয় তো তারা বয়ফ্রেন্ডদের সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছেন, তারা কাজে আসছেন না, কর্মবিরতি চলছে। প্রত্যন্ত গ্রামের মানুষজন তারা চিকিৎসা পাচ্ছেন না, অবিলম্বে তারা কাজে ফিরুন। যখন এই দাবি উঠছে তাহলে পুরুষ এই ভেদাভেদ কেন? তবে গতকাল যে ছবি আমরা দেখলাম সন্দীপ ঘোষ একেবারে 9 তারিখ থেকে একদম শুরুর দিন থেকে যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল সেই সন্দীপ ঘোষ গত পরশু সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন। খুন ধর্ষণ নয়, আর্থিক দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তাকে গ্রেফতার করেছে। আদালতে পেশের সময় একেবারে সপাটে চড় কষানো হলো তার গালে। ঠিক কি হলো গতকাল দেখুন একবার। চোর চোর বিদ্রুপ থেকে চর। মঙ্গলবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবেই ফুটে বেরোলো ক্ষোভ। আর এই প্রেক্ষাপটেই চাপের মুখে গ্রেফতারে 24 ঘন্টা পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর। রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও সরানো হলো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব জুনিয়র ডাক্তাররা। অবশেষে সিবিআইয়ের হাতে তার গ্রেফতারের একদিন পর প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং
আরো দুজন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। আর মঙ্গলবার তাদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ। নিজাম প্যালেস থেকে আলিপুর শোনা গেল চোর চোর ও ধিক্কার স্লোগান। চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সহ 4 জন আদালতে পৌঁছানোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে ঢুকছেন, সন্দীপ বাবু ঢুকছেন, কিন্তু তাকে ঘিরে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাকে সিবিআই আধিকারিকেরা কোনোভাবে কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছেন। সন্দীপ ঘোষ তাকে ঢোকানো হলো এবং স্লোগান যেটা উঠছে, কোথাও চোর স্লোগান উঠছে, কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে ধিক্কার স্লোগান। আদালত কক্ষে ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালত কক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ। সিবিআইর আইনজীবী 4 জনকে 10 দিনের হেফাজতে চেয়ে দাবি করেন আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি ষড়যন্ত্রের মাথা সন্দীপ ঘোষ। তিনি আরো বলেন, আরো তথ্য প্রমাণ জোগাড় করতে তাদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরো নতুন জট খুলতে পারে, তদন্তে নতুন কোনো দিশা খুলে যেতে পারে, এমনকি মূল অপরাধ সম্পর্কে কোনো যোগসূত্র পাওয়া যেতে পারে। হাইকোর্টের নির্দেশে যে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সিবিআইর আইনজীবী আরও দাবি করেন, ধৃত 3 জনের সঙ্গে সন্দীপ ঘোষের গভীর ষড়যন্ত্র ছিল, সেটা সামনে আসা দরকার। পাল্টা সন্দীপ ঘোষের আইনজীবী 10 দিনের হেফাজতের বিরোধিতা করে বলেন, তার মক্কেল ইতিমধ্যেই একাধিকবার সিবিআই এর কাছে গিয়ে সহযোগিতা করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। সন্দীপ ঘোষের বললাম তো একটা কথা, সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে। আশা করছি যে 2 জন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। এরপর আদালত পক্ষ থেকে সন্দীপ ঘোষ সহ 4 জনকে বের করার সময়ও ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগানের পাশাপাশি সন্দীপ ঘোষকে চড়ও মারেন একজন। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শ্রমিকের কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে একেবারে শুরু থেকে অভিযোগ, এবং শুধু এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে এমনটা নয়, গত 3 বছর ধরে তিনি এখানে রাম রাজত্ব চালিয়ে গিয়েছেন এমনটাই অভিযোগ। সেই সন্দীপ ঘোষকে কবে সাসপেন্ড করছে স্বাস্থ্য ভবন? সিবিআই তাকে গ্রেফতার করার পর যে আর্থিক দুর্নীতির অভিযোগ 1.5 বছর আগে লজ হয়েছিল, তৎকালীন যিনি ডেপুটি সুপার ছিলেন তিনি করেছিলেন তার ভিত্তিতে। মানে একেবারে হাত পা বাঁধা হয়ে গিয়েছে রাজ্য সরকারের, সেই কারণে শেষ বেলায় স্বাস্থ্য দপ্তর নিজের মান বাঁচাচ্ছে। মান কি আদৌ বাঁচছে? আদৌ কি তাদের মান আছে যে মান বাঁচবে? প্রথমত হচ্ছে এই প্রশ্নটা আপনাকে করি। দ্বিতীয়ত আমার মনে হয়েছে যে এই সাসপেনশন এটা তো একটা জাস্ট লোক দেখানো। তার কারণ হচ্ছে যে তাকে তো মানে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল, যখন এত বড় একটা ঘটনা ঘটার পর তিনি নিজে বললেন যে আমার মেয়ে আছে ইত্যাদি ইত্যাদি, আমি ছেড়ে দিচ্ছি। তার 4 ঘন্টার মধ্যে দেখা গেল তাকে প্রাইস পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেলে সেখানে তাকে মানে সুপার করা হলো। এই রাজ্যে পরিষ্কার হচ্ছে যে যারা রাজ্য সরকারের খুব কাছের লোক, পাশাপাশি ওই যে আলীবাবু যিনি ওই যে মানে আক্তার আলী, তাই তিনি যে অভিযোগ করেছিলেন তার অভিযোগটা আপনি দেখুন, সেই সিট গঠন হলো কবে? আজকে এত বড় একটা ঘটনা ধরা পড়ার পর, আজকে এত মানে আমাদেরকে অপেক্ষা করতে হলো, এবং আজকে দেখা গেল যে রাজ্য সরকার সেই সিট গঠন করে মানে স্বতঃপ্রণোদিতভাবে যেন বিশাল কিছু করার চেষ্টা করছে। আলটিমেটলি কি হলো? সেই মামলাটাও সিবিআই এর কাছে চলে গেল এবং তাতেই গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। একদম। এবং এখন দেখা যাচ্ছে যে যেহেতু আর তাকে বাঁচানোর কোনো রাস্তা নেই, সে এখন সেন্ট্রাল এজেন্সির হাতে চলে গেছে। একটার পর একটা লোক সেন্ট্রাল এজেন্সি মানে বিভিন্নভাবে তারা ইনভেস্টিগেশন করছে আরও কারা কারা জড়িত, এবং রাজ্য সরকারের মুখ পুড়ছে। 22 ঘন্টা ধরে জুনিয়র ডাক্তারদের সেখানে বসিয়ে রাখা হয়েছে, কি না সিপি একটু দেখা করার মতন সময় নেই, তার এসে কথা বলার মতন সময় নেই। এবং এই জনরোষ
সরকার তাই বাধ্য হয়েছে সাসপেন্ড করতে। তবু আমি আপনাকে বলবো সাসপেনশনটা কিছুই নয়, কারণ এই সাসপেনশনকে চ্যালেঞ্জ করা যায় এবং এই কেন তাকে মানে বহিষ্কার করা হবে না চাকরি থেকে, তাকে তো বহিষ্কার করে দেওয়া উচিত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার হয়তো ভাবছে যে জেল থেকে উঠে এলে এই সাসপেনশন তুলে নিয়ে তাকে হয়তো আবার কোথাও একটা মানে কোথাও এখনো শেষ বেলাতেও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তবে অভিযোগ যে শুধুমাত্র সেই প্রাক্তন ডেপুটি সুপার তিনি করেছিলেন এমনটা নয়, মাত্র 4 মাস আগেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, সেই দুর্নীতির অভিযোগ। সেখানেও কিন্তু টালা থানা ক্লিন চিট দিয়েছিল এই সন্দীপ ঘোষকে। অভিযোগ সেই 1.5 বছর আগেকার নয়, মাত্র 4 মাস আগে কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। একাধিক অভিযোগ ছিল। স্কিল ল্যাব তৈরির জন্য তিনি বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনেন, ক্যাম্পাসে ফুড স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নেননি, হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে চড়া দামে কেনা হয়, স্নাতক এবং স্নাতকোত্তরে কাউন্সেলিং এর সময় আর্থিক তছরূপ, একাডেমিক ফান্ডের অপব্যবহার, অবৈধ নিয়োগ এবং অবৈধ পার্কিং চক্রের সঙ্গে আঁতাত। এতগুলো অভিযোগ সত্ত্বেও টালা থানা এফআইআর নেয়নি এমনটাই অভিযোগকারী দাবি করেন। তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, পুলিশের কাছে রিপোর্ট তলব করে শিয়ালদা কোর্ট। সন্দীপ ঘোষকে ক্লিন চিট দেয় টালা থানা, এমনটাই দাবি করেন অভিযোগকারী। এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমিও ওই সন্দীপবাবুর অ্যাগেনস্টে টালা থানায় একটা এফআইআর করি। সেই এফআইআরটা যখন টালা থানা নিলেন না, আমি মেল বা স্পিড পোস্টের মাধ্যমে করার চেষ্টা করি, তাতেও কোনো সাড়া দেননি। তখন টালা থানার অ্যাগেনস্টে আমি কমিশনার কাছে জানাই, কমিশনারও কোনো স্টেপ না নেওয়াতে আমি কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। পুলিশ যে রিপোর্ট দিয়েছিলেন ওই প্রতিটা দপ্তরের সুপারদের কাছ থেকে একটা ক্লিন চিট নিয়ে এলেন, সেটা পুলিশ নিজেই করেছে, তার সঙ্গে আলোচনা করে মানে তাদের কাছে গিয়ে তাদের থেকে রিপোর্ট নিয়ে চলে এসছে, ওটাই কোর্টে পেশ করেছে, যেটা মানে অবৈধ। তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার টিম তৈরি হওয়া দরকার ছিল, ইনভেস্টিগেশন করার দরকার ছিল, সেটা না করে পুলিশ সেই তৎকালীন যে দপ্তরের প্রধানরা ছিলেন তাদের থেকে একটা ক্লিন চিটে এরম হয়েছে না, তারা বলেছে না এরম কিছু হয়নি, এই একটা মৌখিক ভার্বাল রিপোর্টের ওপর ভিত্তিতে তিনি কেস ডায়েরি মানে ক্লিন চিট দিয়ে দিলেন। ডক্টর পাল, সাসপেন্ড করা হয়েছে, অবশেষে স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে, তার নাম ওই মেডিকেল কাউন্সিল থেকেও বাদ গেছে, এতে আপনারা সন্তুষ্ট? সাসপেনশনের দাবি আমরা উঠিয়েছিলাম প্রথম দিন থেকে। 9 অগস্টে উনি তখন অ্যাডমিনিস্ট্রেশনের হাইয়েস্ট পোস্টে, উনি অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে এরকম একটা ঘটনা ঘটে গেল। তারপরে 10 তারিখে শুনলাম নাকি একটা কমিটি ফর্ম হয়েছে, যেটা স্বাস্থ্য ভবনের আধিকারিকরা নিজেরাই আমাদের কলেজে এসে বলেছিলেন। একটি কমিটি গঠন হয়েছিল, এইসব এনকোয়ারি কমিটি নামে এনকোয়ারি কমিটি একটা গঠন হয়েছিল। ওনার চেয়ারপারসন নাকি এক্স প্রিন্সিপাল স্যার নিজেই ছিলেন। উনি নাকি চেস ডিপার্টমেন্টের রিকনস্ট্রাকশনের জন্য যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ তিনি কমিটি ফর্ম করে তিনিই তার মাথায় বসে, হ্যাঁ তিনি তার মাথায় বসে আছেন, এবং চেস ডিপার্টমেন্টের রিকনস্ট্রাকশনের কাজ নাকি ওনার কথাতেই এগিয়েছে। তথ্য প্রমাণ লোপাটের প্রথম পদক্ষেপ এটা মনে করি আমরা। এটা হয়েছে 10 তারিখে। তারপরে 12 তারিখে উনি হলেন প্রিন্সিপাল সিএনএমসির। কি করে স্বাস্থ্য ভবন সেটা অ্যালাউ করলো? কি স্বাস্থ্য ভবনই তো রাদার দিল অর্ডারটা। তারপরে আমরা নিজেরা দেখেছি মিডিয়াতে উনি কতবার ভিকটিমের, আমার অভয়া দিদির নাম নিয়েছেন, সেটার বিরুদ্ধে এত রকম ক্রাইম উনি কমিট করছেন। তখন যখন আমরা সাসপেনশন চেয়েছিলাম, সেটা দিতে এত দেরি কেন? এত দেরি তাও একটা এমন সময় এসে দিল যখন সাসপেনশন মানে যদি নাও দিত 48 ঘন্টা পর হয়ে যেতেন উনি সাসপেন্ড, বা চাকরি ওনার চলেই যেত। এটা কি আইওয়াশ হিসেবে সাসপেনশন দিয়ে কি লাভ? এটাতে আমরা সন্তুষ্ট কেন হব? দাবিটা মেনে সাসপেনশন যদি দেওয়া হতো প্রথমে, তাহলে সন্তুষ্ট হওয়ার কথা ভাবতাম। দেবনারায়ণ বাবু, না আমার কেউ যে বক্তব্যগুলো কাছে তার তো কাউন্টার করার কোনো প্রমাণ নেই, কিন্তু আমার যে বক্তব্য যেটা তুমি দেখালে, কি বলছেন? না আমি তো কাউন্টার করছি না। তাহলে স্বাস্থ্য দপ্তর এই যে সাসপেন্ড করলো, তার মানে কি অপরাধ করেছেন সন্দীপ ঘোষ? শোনো, আমি তো কিসের ভিত্তিতে সাসপেন্ড? আমি তো ডিফেন্ড করছি না, আমি একটা কথা এখানে বলছি। ওই যে 4 মাস আগে, আরে বাবা আমাকে বলতে দাও, 4 মাস আগে আমি কালকে সুমনের সঙ্গে ওখানে বলেছি পরিষ্কার, 4 মাস আগে টালা থানায় যে এটা করা হলো, সেখানে জানা গেল নাকি প্রিন্সিপালকে ডেকে ভার্বালি, কিন্তু এত আমি কালকে দেখলাম তরুণ জ্যোতি 100-150 পৃষ্ঠার বিভিন্ন অভিযোগপত্র দেখালো, তার মানে শুনিয়ে টালা থানা দিয়ে দিল। তার মানে কত অপদার্থ আজকে। না অপদার্থ তো পুলিশ এবং পুলিশ মন্ত্রী। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।